নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প খুনি কলমের সুচন্দ্রা চক্রবর্তী। ধুর মাসে রাখুন তো, কে জানতে চেয়েছে আপনার বংশ পরিচয়? এইসব আসলে প্রমিতার সম্পত্তি ভাগ পাওয়ার জন্য নোংরা খেলা ছাড়া আর কিছুই না। অবশ্য ওর মতো মেয়ের কাছ থেকে আর কী বা আশা করা যায়। এই মুখ সামলে সিদ্ধার্থর কলার টেনে ধরল আর্য। এতক্ষণ আমার সম্বন্ধে খারাপ কথা বলছিলেন, কিচ্ছু বলিনি, কিন্তু প্রমিতার নামে একটা বাজে কথা বলে আমি ছেড়ে দেবো না কিন্তু আপনাকে। তোমার সাহস তো মন্দ নয়। শোভনবাবু এসে আর্যর হাড় থেকে সিদ্ধান্তকে ছাড়িয়ে নিয়ে বললেন, আমাদের বাড়ি এসে আমাদেরই গায়ে, আমাদেরই ছেলের গায়ে তুমি হাত তুলছ? বাবা, এতক্ষণে মুখ খুলল প্রমিতা। তুমিও দাদার কথাই সমর্থন করো? তুমি আর মা ভাবো যে আমি সম্পত্তির লোভে? তা নয় তার কি মা, এতদিন পর অন্য কোনো ফেরার কারণ তো দেখি না। প্রমিতার মা বললেন, প্রমিতা আমায় ক্ষমা করো, আমি জোর করেই তোমায় এখানে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম সত্যি তোমার মা বাবাকে তোমার কাছে ফিরিয়ে দেবো, কিন্তু এই মানুষগুলো তোমার কষ্ট কমানোর বদলে বাড়িয়ে দিচ্ছেন উত্তরোত্তর। আর্য প্রমিতার হাতটা ধরল, চলো এক্ষুনি এখান থেকে। তোমায় সুখী রাখতে আমি একাই যথেষ্ট, আর কাউকে প্রয়োজন নেই, কাউকেই নেই। আর্য প্রমিতাকে নিয়ে সেই মুহূর্তে রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এলো। এদিকে ওরা বাড়ি ফেরার পরই আর্যর ফোনে একটা ফোন এলো, এক অচেনা পুরুষ কণ্ঠ। সে বলল, মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাই কয়েক মাস আপনাদের ফ্ল্যাটের কাজে যেতে পারবো না। তাই যে কদিন মা অনুপস্থিত থাকবে সেই দিনগুলো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেজন্য সুরভি যাবে আপনাদের ফ্ল্যাটে। আরতি ওদের ফ্ল্যাটে কাজের জন্য আসে, কিন্তু এইমাত্র যে ফোন করেছিল সে আরতির ছেলে বলে নিজেকে পরিচয় দিল আর বলল, আরতি অসুস্থ হওয়ায় তার ভাইজি সুরভি আসবে ওদের ফ্ল্যাটে কাজের জন্য। আর্য আর প্রমিতা ভেবেছিল আরতিকে দেখতে যাবে, কিন্তু আরতির ছেলে বলল, মা এখানে নয়, আমাদের বাড়ি মালদার এক হসপিটালে ভর্তি। কলকাতা থেকে এত দূর আপনারা আসতে পারবেন? কেন পারবো না। কোন হসপিটালে আরতি দিয়ে আছে তার নামটা বলো তো। আচ্ছা বেশ, হাসপাতালের নাম হলো একে দাস হসপিটাল। এই ফ্ল্যাটে আসার পর থেকে আরতি এখানে কাজ করে। ওর আসল বাড়ি মালদায়। কলকাতা একটা বস্তিতে বিধবা আর দুই ছেলে রঘু আর শ্যামকে নিয়ে থাকে। আর্য ঠিক করলো একদিন ও আর প্রমিতা মালদার ওই হসপিটালে যাবে। পরের দিন সকালে যথারীতি সুরভি এসে হাজির ওদের ফ্ল্যাটে। মেয়েটা বড় শান্ত গোছের, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে না, মন দিয়ে কাজকর্ম করে। প্রমিতার বেশ ভালোই লাগছে ওকে। এদিকে আর্য আর প্রমিতা ঠিক করে সামনের শনিবারই ওরা মালদায় যাবে। সেই মতো রওনাও দিল দুজনে। কিন্তু মালদা যেই নামলো অমনি আরতির ছেলে ফোন এলো, দাদাবাবু, মাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে কালই দুপুরে। ভীষণ ব্যস্ততার মধ্যে জানাতে পারিনি আপনাদের। ও, আরতি দি এখানে নেই? দেখো কাণ্ড, আমরা এদিকে মালদায় দাঁড়িয়ে আছি এখন। আর্য হেসে ফেলল, যাই হোক, তাহলে কাল তোমাদের বাড়ি গিয়ে দেখে আসবো আরতি দিকে। আচ্ছা দাদাবাবু, তাই আসবেন। পরের দিন ওরা আরতির বাড়ি গেল। হঠাৎ লো প্রেশার হয়ে যাওয়া হসপিটালে ভর্তি হতে হয়েছিল ওকে। আরতি দি কেমন আছো? আরতি দি তখন বিছানায় শুয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে ওর আর দুই ছেলের মুখে কেমন যেন একটা ভয় আর দুশ্চিন্তার ছাপ ছিল। মুখে জোর করে হাসি এনে আরতি দি বলল, ভালোই আছি গো দাদাবাবু, বৌদিমণি, তোমরা কেমন আছো? আমরাও ভালোই আছি। তোমার জন্য ফল এনেছি আরতি দি। লো প্রেশার তো তোমার, বলেই ফলগুলো আর্য আরতির ছেলে রঘুর হাতে দিল। এই রঘুই ফোন করেছিল আর্যকে। তবে যাই বলো, তোমার ভাইজিকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আরতি দি। প্রমিতা হেসে বলল, ভাইজি? অবাক হয়ে গেল আরতি। আমার ভাইজি? হ্যাঁ গো, তোমার ভাইজি সুরভি, কি মিষ্টি একটা মেয়ে গো। সুরভি আরতির যেন আগের চেয়েও বেশি অবাক হয়ে গেল। আরে মা, সুরভিকে চিনতে পারছো না? ওই যে ছোট মামার মেয়ে, ভুলে গেলে? ও সুরভি, সুরভি, হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। আরতি হাসলো, দেখেছো, ভুলেই গেছিলাম একদম সুরভির কথা। আসলে তোমার শরীর ভালো নেই তো, তাই এমন হচ্ছে বোধহয়। রঘু বলল, আমারও সেটাই মনে হয়। আর্য বলল, বেশ, এখন তাহলে আমরা আসি। আর্যরা নিজের বাড়িতে ফিরে গেল, কিন্তু বাড়িতে ফিরেই একটা অদ্ভুত কাণ্ড দেখে বেশ অবাক হয়ে গেল দুজনে। ডাইনিং টেবিলে একটা ফুলদানি রাখা ছিল, ফুলদানিটা মাটিতে পড়ে চুরমার হয়ে গেছে। এ কি, এটা ভাঙলো কিভাবে? সেটাই তো ভাবছি প্রমিতা, জানলার দরজাও তো আমরা বন্ধ করেই গিয়েছিলাম, কাজেই হাওয়ায় পড়ে যাওয়ার তো কথা নয়, কিভাবে ভাঙলো এটা?
তাহলে কি বাড়িতে কেউ ঢুকেছিল? কিন্তু সেটাই বা কীভাবে সম্ভব? প্রমিতা বলে, আমরা তো লক করে গিয়েছিলাম, চাবিও তো আমাদের কাছেই ছিল। কী জানি বাবা, কিছুই বুঝতে পারছি না। চলো আমরা এক কাজ করি, গোটা ফ্ল্যাটটা ভালো করে দেখি সব জিনিস জায়গায় মতো আছে কি না। চলো। গোটা ফ্ল্যাটটা ওরা তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু চোখে পড়ল না। এরপর প্রমিতা আলমারিটা খুলে চেক করার জন্য আর চেক করতে গিয়ে একটু রুমাল মেঝেতে পড়ে গেল। রুমালটা তুলতে গিয়ে প্রমিতা দেখলো কি যেন একটা চকচক করছে আলমারির তলায়। তাড়াতাড়ি টর্চ নিয়ে এসে তাকে একটা আংটি পড়ে আছে আলমারির তলায়। তাড়াতাড়ি আর্যকে ডেকে এনে আংটিটা দেখালো প্রমিতা। এটা কি তোমার? কই না তো। সে কি, এটা তোমার আমার কারোরই না, তাহলে আলমারির তলায় এটা এলো কীভাবে? তাহলে কি সত্যিই কেউ ঢুকেছিল ফ্ল্যাটে? এটা কি তারই আংটি? আমারও তো তাই মনে হচ্ছে। তাহলে তো এই আংটিটা থানায় জমা দিতে হবে। চিন্তিত মুখে আর্য বলল, তাই করো তাহলে। হঠাৎ কলিং বেলের শব্দ। দরজাটা খুলে প্রমিতা দেখলো সুরভি এসেছে। এ কি সুরভি, তুমি এই সন্ধ্যাবেলায়? বৌদি, আমি আসলে আমার আংটিটা ফেলে গেছি গো, তাই নিতে এলাম। ও, আলমারির তলায় যেটা পড়েছিল ওটা তোমার আংটি? হ্যাঁ গো বৌদি, ঘর মোছার সময় কখন যে আঙুল থেকে খুলে আলমারির ভিতরে চলে গেছে টেরই পাইনি। আচ্ছা দাঁড়াও, নিয়ে আংটিটা। প্রমিতা আংটিটা আনতে গেল, কিন্তু হঠাৎ দেখলো আংটির উপর ইংরেজিতে আর অক্ষরটা ডিজাইন করা আছে। কিন্তু সুরভি, তোমার নাম তো ইংরেজির এস দিয়ে শুরু, এটাই আর লেখা আছে। আসলে বৌদি ওটা মায়ের আংটি, মায়ের নাম রুমি, আর ওই দিয়ে আর দিয়ে আর কি বানানো হয়েছিল। সুরভির চোখ ভিজে গেল। মা মারা যাওয়ার আগে ওটা আমায় দিয়ে গিয়েছিল। আই অ্যাম এক্সট্রিমলি সরি সুরভি, তোমাকে এই প্রশ্নটা করা আমার উচিত হয়নি। প্রমিতা লজ্জিত হয়ে পড়ল। না না বৌদি, তুমি কি করে জানবে গো? চোখের জল মুছে সুরভি বলতে লাগলো, জানো তো আমাদের বাড়ির আর্থিক অবস্থা না এত খারাপ ছিল না যে অন্যের বাড়িতে কাজ করতে হতো। আমার যখন 8 বছর বয়স মাকে মারণ রোগে ক্যান্সারে ধরলো, আর তারপরেই আমরা নিঃস্ব হয়ে পড়লাম। এত ভেঙে পড়ো না সুরভি, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। সুরভির কাঁধে হাত রেখে প্রমিতা বলল, সেই আশাতেই তো বেঁচে আছি গো বৌদি। যাই হোক, এখন আসি কেমন? আচ্ছা এসো। বাড়ির সব কাজের দায়িত্ব সুরভি নিলেও কফি করার দায়িত্বটা আর্য কারোর সাথে ভাগ করে নিতে রাজি নয়, কারণ প্রমিতা ওর হাতের কফি খেতেই ভালোবাসে। সুরভি মাঝে মাঝে হেসে বলে, দাদাবাবু এক আধ দিন আমার ওপর ভরসা করতে পারো, কফিটা আমিও কিন্তু অতটা খারাপ পাই না। তুমি খারাপ বানাও সেটা তো বলিনি সুরভি। আর্য মজার সুরে বলে, আসলে সবটাই ম্যাডামের পছন্দ। ধর কী যে বলো তুমি। প্রমিতা লজ্জিত হয়ে পড়ে, সুরভির সামনে এসব আবার কেউ বলে? তবে যাই বলো বৌদি, সুরভি স্মিত হেসে বলল, ভাগ্য করে বর পেয়েছো গো তুমি। প্রমিতাও সায় দেয় ওর কথা। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন সন্ধ্যাবেলায় প্রমিতা আবার আর্যর ঘরে এসে মেঝেতে লুটিয়ে পড়ল আর খুব হাঁপাতে লাগলো। ব্যাস, ম্যাডামের আবার ছেলে মানুষই শুরু হলো। আর্য হাসতে থাকে, এই মেয়েটা না কোনোদিন বড় হবে না। আর্য, আমি সত্যি বলছি, আজ বিশ্বাস করো, এতদিন আমি মিথ্যে অভিনয় করেছি অসুস্থতার, কিন্তু আজ সত্যি থাক হয়েছে, আমি কালই তোমার নামটা অস্কারের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। বলেই আর্য হাসতে হাসতে ঘর থেকে চলে গেল। আর্য, বিশ্বাস করো আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। প্রমিতা রীতিমতো গোঙাতে লাগলো, বুকের ভেতরটা বড্ড জ্বলছে। কিন্তু আর্য ওর কথায় কোনো পাত্তা না দিয়েই হাসতে হাসতে ল্যাপটপের সামনে বসে পড়ল। আগের দিনগুলোর মতোই আজও প্রমিতার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। আর্য, অন্তত আমায় বিশ্বাস করো। আর্য ওকে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল, তারপর আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রমিতা বেশ কিছুক্ষণ বসে থাকতে পারল না বিছানায়, লুটিয়ে পড়ল বালিশের ওপর। ওর মুখ থেকে রক্ত পড়েই বিছানায় বালিশ লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বৌদি যখন এত করে বলছে তখন একবার কথাটা শোনোই না দাদাবাবু। সুরভি ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। আরে ছাড়ো তো তোমার বৌদির কথা, এসব ওর দুষ্টুমি ছাড়া কিছুই না। কিন্তু এবার আমি আর কিছুতেই বোকা হব না, এটা বলে দাও তোমার বৌদিকে। সুরভি এরপর আর কিছু বলেনি। সন্ধে হয়ে যাওয়ায় আর্যদের ফ্ল্যাট থেকে রওনা দিয়েছে নিজের বাড়ির দিকে। অন্যদিকে আর্য কান দেয়নি প্রমিতার এসব কথা, আর সুমনকেও ফোন করেনি। এইভাবে প্রায় 2-3 ঘন্টা কেটে গেল। তবুও প্রমিতা বিছানা ছেড়ে এতটুকু নড়ল না। আর্য ল্যাপটপ বন্ধ করে প্রমিতাকে ডাকতে গেল। প্রমিতা, ওঠো, ডিনার করে নেবে চলো।
তবু প্রমিতার কোনো সারা শব্দ পাওয়া গেল না। প্রমিতা, দুষ্টুমি করো না, ওঠো না, আমার খিদে পেয়েছে, চলো না ডিনারটা করে আসি। তবু উপাস থেকে কোনো উত্তর এলো না। আর্য এবার প্রমিতার কপালে হাত ছোঁয়াতেই চমকে উঠল। প্রমিতার গা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এবার ভীষণ ভয় পেয়ে গেল আর্যর। জল এনে ওর চোখে মুখে ছেটালো, তবু কোনো কাজ হলো না। বাধ্য হয়ে সুমনকে ফোন করলো। হ্যালো আর্য, বল। ভাই, প্রমিতার আজ মুখ দিয়ে রক্ত পড়ছে, আমি পাত্তা দিইনি, আর তারপরেই এখন ওর গা হাত পা কেমন যেন ঠান্ডা। আবার আর্য, আবার? আমি তোকে কতবার বলবো যে আমার জীবন অনেক কাজকর্ম আছে রে, তোদের ছেলে মানুষই দেখার কোনো ইন্টারেস্ট নেই, তবুও কেন বিরক্ত করিস? সুমন, ছেলে মানুষই নয় রে, আমি সত্যি বলছি। রাখ তো প্লিজ ইয়ার, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম বিজি নাও। যেদিন সত্যি প্রমিতা অসুস্থ হবে সেদিন আমায় ফোন করিস, তার আগে নয়। বাই, বলেই ফোন কেটে দিল সুমন। হ্যালো সুমন, ফোনটা রাখিস না প্লিজ। ততক্ষণে সুমন ফোন কেটে দিয়েছে। আর্য নিরুপায় হয়ে প্রমিতাকে গাড়ি তুলে নিজেই ড্রাইভ করে চলল সুমনের বাড়ি। বাড়িতে কলিং বেলের শব্দ হতেই সুমনের স্ত্রী রিয়া এসে দরজা খুলল। এ কি আর্যদা, তুমি? আর প্রমিতার কি হয়েছে? সব বলবো, আগে সুমনকে ডেকে দাও প্লিজ। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি ডাকছি ওকে। সুমন এসে ওদের দেখে বেশ বিরক্তই হলো। ভাই, ফোনে ইয়ার্কি করেও আশ মেটেনি তোদের? এখন শটান বাড়িতে চলে এলি? ভাই বিশ্বাস কর, অসহায় আর্য এবার কান্নায় ভেঙে পড়লো। প্রমিতা সত্যিই অসুস্থ, ওর হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, হাজার ডাকাডাকিতেও উঠছে না। আর্যর কান্না দেখে সুমন বুঝলো ব্যাপারটা সিরিয়াস। ও তাড়াতাড়ি প্রমিতাকে বেডে শুইয়ে দিতে বললো, তারপর স্টেথোস্কোপ সহকারে পর্যবেক্ষণ করতে লাগলো। আর্য, কথাটা তোকে কিভাবে বলবো বুঝতে পারছি না, বাট কি হয়েছে প্রমিতা? বল না সুমন। প্রমিতার আমাদের মধ্যে নেই, ও মারা গেছে। কি আবল তাবল বকছিস সুমন? আর্য চিৎকার করে উঠল। প্রমিতা না হয় ছেলে মানুষ, কিন্তু তুই তো তা নস। তাহলে কেন এরকম বাজে ইয়ার্কি মারছিস? ইয়ার্কি নয় আর্য। সুমন মাথা নিচু করে বলে, আমি যা বলছি ঠিকই বলছি। না, আমি তোর কথা বিশ্বাস করি না। আমি অন্য ডক্টরের কাছে নিয়ে যাব প্রমিতাকে, ওর কিচ্ছু হবে না দেখিস। আর্য, সুমন ওকে সামলানোর চেষ্টা করলো। পাগলামো করিস না ভাই, ওর পালস নেই, ও মারা গেছে। তুই যেখানেই যাস না কেন সবাই একই কথাই বলবে তোকে। সুমন বুকে টেনে নিল শোকার্ত বন্ধুকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।